হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের সেমিস্টার ওয়ানে এই কাইনেমেটিক্স অর্থাৎ যেটা তোমার পড়ছে একমাত্রিক গতি আর ভেক্টর, এর মধ্যে এখান থেকে 12টা এমসিকিউ থাকবে। তার মধ্যে তুমি ধরে নাও একমাত্রিক গতি থেকে 5টা আর ভেক্টর থেকে 7টা, তাহলে মোট 12টা কোশ্চেন তোমাদের থাকবে। এবার একমাত্রিক গতিতে কোনগুলো ভালো করে পড়তে হবে, কীরকম টাইপের এমসিকিউ ভালো করে পড়তে হবে বা কোনগুলো আসার মতো, আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। প্রত্যেকটা এমসিকিউ যদি তোমরা দেখো তাহলে এই রকম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার হয়তো ভ্যালুগুলো আলাদা দেওয়া থাকতে পারে, কিন্তু এই টাইপগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষায় করে আসতে পারবে। ঠিক আছে, তার আগে আমরা দেখব যে এই চ্যাপ্টারে কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে। দেখো, 1 নাম্বার হচ্ছে গ্রাফ যেগুলো আছে, অর্থাৎ দেখো ভেলোসিটি টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এই যে দুটো গ্রাফ মেনলি, এই গ্রাফ দুটো কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে দেখো ভেলোসিটি, তারপরে ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, তার ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশান বা কাকে বলে এইগুলো, সেগুলো তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসছো। এখানে এই কটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে কোনো বস্তু যদি একমাত্রিক বা সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেই রিলেটেড এই কটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। দেখো এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, মানে কোনো একটা বস্তু যদি ত্বরণ সহ গতিশীল হয় তখন কী হবে প্লাস, আর যদি মন্দন নিয়ে গতিশীল হয় তাহলে তখন কী হবে মাইনাস। আর এগুলো হচ্ছে কোনো একটা বস্তুকে যদি উলম্ব বরাবর নিচ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় বা কোনো বস্তু উলম্ব বরাবর উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে তখন এই সমীকরণগুলো হবে। কারণ আমরা জানি কোনো একটা বস্তু যদি অভিকর্ষে প্রভাবে উপর থেকে পড়ে তাহলে জি ত্বরণ নিয়ে পড়ে, আর যখন নিচ থেকে উপরের দিকে যায় তার মন্দন যেটা হয় সেটা কত মাইনাস জি। ঠিক আছে, তাহলে এইবার এখান থেকে যে এমসিকিউগুলো, সেই এমসিকিউগুলো একটু ভালো করে দেখো কীরকম টাইপের এমসিকিউ থাকতে পারে। দেখো প্রথমে যে এমসিকিউটা আছে কি বলেছে, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। ত্বরণ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করে সেটা আমরা দেখব। তাহলে দেখো, যদি আমরা ত্বরণ আর সময়ের মধ্যে একটা লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কীরকম হবে। দেখো এক্স অক্ষ যেটা আছে সেই এক্স অক্ষ বরাবর আমরা নিলাম সময়কে, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম কাকে, ত্বরণকে। ঠিক আছে, এইবার তুমি জাস্ট ধরে নাও যে কোনো একটা বস্তু সমত্বরণে গতিশীল, মানে সময়ের সাপেক্ষে তার ত্বরণ যেটা সেটা কিন্তু ফিক্সড। তাহলে দেখো যদি কোনো একটা বস্তু সমত্বরণে গতিশীল হয় তাহলে তার লেখচিত্রটা কী হবে, সময় অক্ষে সীমাবদ্ধ একটা, এই সময় অক্ষে সমান্তরাল একটা সরলরেখা। এবার এই যে তোমার লেখচিত্র আর সময় অক্ষ যেটা আছে সেটা যে ক্ষেত্রফলটা সীমাবদ্ধ করছে, সেই সীমাবদ্ধ ক্ষেত্রফল কোনটা হবে, এইটা হবে। এবার এটা দেখো এই বরাবর এইটুকু যেটা সেটা কি ত্বরণ এ, আর এটা হচ্ছে কি সময় টি। দেখো এটা কি হলো, একটা আয়তক্ষেত্র। তাহলে এর যদি আমরা এরিয়া বা ক্ষেত্রফল ক্যালকুলেশন করি, তারপরে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দেখো এ ইন্টু কী হবে টি হবে, তাই তো। এবার দেখো এ যেটা, এটা কি ত্বরণ। ত্বরণ মানে আমরা কি জানি, বেগের পরিবর্তন বাই কত সময় ইন্টু এখানে দেখো সময় আছে, তাহলে সময় সময় কেটে গেল, তাহলে এখান থেকে কি আসছে ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে দেখো বস্তুটার কি বেগের পরিবর্তন। তাহলে এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ত্বরণ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা কাকে নির্দেশ করবে, সেটা হচ্ছে বেগের পরিবর্তনকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব আমরা। দেখো পরের যে কোশ্চেনটা আছে, বেগ সময় লেখচিত্রের নতি কি সূচিত করে। দেখো বেগ সময় লেখচিত্রের যে নতি সেটা কি সূচিত করে। দেখো নতি মানে ট্যান থিটা,
আমরা যদি একটা বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, এইদিকে আমরা নিলাম কোনো একটা মানে সময় টি, আর এই দিকে আমরা নিচ্ছি গতিবেগ কি ভি। ঠিক আছে, এইবার এই এবার তুমি ধরে নাও কোনো একটা বস্তু সমত্বরণে গতিশীল, তাহলে সমত্বরণে যদি গতিশীল হয় লেখচিত্রটা এটা হবে। তাহলে এই লেখচিত্রের এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে দেখো এই লেখচিত্র এটা এখানে একটা কোণ উৎপন্ন করলো, সে কোণটা থিটা, এটাকে আমরা যদি নাম দিয়ে দিই ও, এটা এ, আর এটা কি বি। তাহলে এখান থেকে যদি তুমি ট্যান থিটা ক্যালকুলেশন করো, ট্যান থিটার সমান দেখো আসবে এ বি বাই কত ও বি, হলো। তাহলে এখান থেকে দেখো এ বি মানে কি, কাকে নির্দেশ করছে, বেগকে। বা এখানে দেখো কণাটার প্রাথমিক বেগ যেটা, সেই প্রাথমিক বেগটা কত 0, আর এ বিটা কি অ্যাকচুয়ালি অন্তিম বেগ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এ বি মানে ভি মাইনাস 0 লিখছি আমরা, আর নিচে ও বি যেটা আছে সেটা দেখো সময়টি, তার মানে কী হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, সেটা মানে কি হয় ত্বরণ। এটা সমান কি ত্বরণ এ। তাহলে এটা মনে রাখবে যে বেগ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে। দেখো প্রথমে আছে যেটা বেগ সময় লেখচিত্রের যে নতি, তাহলে সেটা নির্দেশ করে কাকে, ত্বরণকে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা, অপশান ডি, ত্বরণ। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, দূরত্ব সময় লেখচিত্রের যে নতি যে ভৌত রাশিকে প্রকাশ করে তা হলো। তাহলে দূরত্ব সময় লেখচিত্রের যে নতি সেটা তোমার হবে দ্রুতি। ভালো কথা, এখানে দুটো হতে পারে, যদি এখানে দূরত্ব সময় বলে তাহলে দ্রুতি, কিন্তু যদি লেখচিত্রটা থাকে সরণ সময়, ভালো করে দেখো, যদি সরণ সময় লেখচিত্রের নতি বলে তাহলে তখন যেটা উত্তর হবে সেটা কিন্তু বেগ। মনে থাকবে, সরণ সময় হলে বেগ, আর দূরত্ব সময় যদি হয় তাহলে তখন কী হবে, দ্রুতি। কারণ আমরা জানি যে দ্রুতি হচ্ছে কোনো একটা বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর যেটা আছে বেগ, সে বেগটা কি কোনো একটা বস্তুর সরণ বাই সময়। এবার এই যে লেখচিত্র, সেই লেখচিত্র থেকে অঙ্কও আসে। কীরকম টাইপের একটা অঙ্ক করে দিচ্ছি, ভালো করে দেখো। ধরো এরকম একটা লেখচিত্র থাকলো, এইদিকে সময় টি আর এইদিকে বেগ ভি। তোমাকে বললো যে দুটো কণা, এ একটা কণা, এ একটা কণা, জাস্ট ধরে নাও এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। 1 নাম্বার কণাটার সময় অক্ষ যেটা, তার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, আর 2 নাম্বার কণাটার সময় অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে, জাস্ট লেখচিত্রটা বলা থাকলো আর অ্যাঙ্গেল দুটো দেওয়া থাকলো। তোমাকে বললো এই লেখচিত্র থেকে কণা দুটোর ত্বরণের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো লেখচিত্রটা কি বেগ সময়, আর অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে এখান থেকে যদি আমরা ট্যান থিটা ক্যালকুলেশন করি তাহলে সেটাই কি পাবো, তার ত্বরণ পাবো। তাহলে প্রথম কণাটার ত্বরণ যদি আমরা ধরি a1, তাহলে a1 সমান কত আসবে, ট্যান 30 ডিগ্রি, মানে 1/√3। যদি বলে দ্বিতীয় কণাটার ত্বরণ a2, এটার সমান দেখো কি আসবে, ট্যান 60 ডিগ্রি, মানে √3। এবার যদি আমাদেরকে দুটোর অনুপাত করতে বলে তাহলে তখন আমরা কি এটার অনুপাত করে দিতে পারবো। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তোমার এই দিকে সরণ থাকতে পারে, এই দিকে কি সময় থাকতে পারে, দিয়ে তোমাকে বলে দিল ওই লেখচিত্র থেকে কণা দুটোর বেগের অনুপাত নির্ণয় করো। তাহলে কিন্তু এই ফর্মুলাতেই হবে, একই নিয়মে। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটাই চলে যাব। দেখো কি বলেছে, নেক্সট কোশ্চেন কি আছে, স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে এমন একটি বস্তুকণা, আচ্ছা স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে এমন একটি বস্তুকণা চতুর্থ ও ষষ্ঠ সেকেন্ডে যথাক্রমে S1 ও S2 দূরত্ব অতিক্রম করে। দেখি বলেছে S1/S2 মান কত হবে। দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে অবভিয়াসলি কণাটার প্রাথমিক যে বেগ ইউ, সেই ইউ এর ভ্যালু কত হবে, 0 হবে। তারপরে দেখো প্রথমে কী বলা হচ্ছে, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা ধরে নিচ্ছি কি S4। তাহলে S4 সমান কত হবে, S4 সমান যেটা আসবে
দেখো প্রাথমিক বেগ 0 প্লাস ফর্মুলাটাতে কী ছিল a/2 ইন্টু 2t - 1, তাহলে 2 ইন্টু সময়ের ভ্যালু কত বলে দিয়েছে 4, তাহলে 4 - 1, তাহলে এটা দেখো কি আসছে S4 সমান a/2 ইন্টু 8 - 1, তার মানে a/2 ইন্টু এখানে কত আসছে 7, এটা আসবে। তারপরে কত সেকেন্ডে বলেছে ষষ্ঠ সেকেন্ডে, তাহলে ষষ্ঠ সেকেন্ডে মানে S7, এটা সমান দেখো একেবারে লিখে দিচ্ছি a/2 ইন্টু এখানে 2 ইন্টু কত আসছে 6, আচ্ছা ষষ্ঠ মানে এটা 6 - 1, তাহলে এটার সমান দেখো আসবে a/2 ইন্টু এখানে 6 দোকানে 12 - 1 মানে কত 11। আমাদেরকে কি বলেছে ওই দুটোর অনুপাত ক্যালকুলেশন করতে বলেছে, কোনটা S1/S2, আচ্ছা এটাকে S1 বলেছে, তাহলে এটা S1 যদি আমরা ধরে নিই, আর এটাকে যেটা বলেছে S2, তাহলে দেখো এটাও S1, তাহলে S1/S2, S1 এর ভ্যালু কত পেয়েছি আমরা a/2 ইন্টু 7, তাহলে a/2 ইন্টু 7, আর এটার নিচে আছে a/2 ইন্টু কত 11, a/2 কেটে গেল, তাহলে এটার সমান দেখো কত আসছে 7/11, 7/11 মানে দেখো অপশান এ যেটা সেটা তোমার হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একই রকম টাইপের কোশ্চেন অনেকটা। বলেছে স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে সমত্বরণে চলছে, n-তম সেকেন্ডে ও n সেকেন্ডে গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে। দেখো প্রথমে যেটা বলেছে n-তম সেকেন্ডে, তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি কি Sn, তাহলে Sn এটার সমান কী হবে, দেখো যেহেতু স্থির অবস্থা তার মানে প্রাথমিক বেগ 0 প্লাস ত্বরণ যেটা সেটা যদি এ হয় তাহলে a/2 ইন্টু এখানে কী হবে 2n - 1, এটা হলো n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর একটা কী বলেছে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি কি s, তাহলে তার ফর্মুলা দেখো হয় ut প্লাস হাফ at স্কোয়ার, তাহলে প্রাথমিক বেগ 0, সময়ের ভ্যালু n প্লাস 1/2 ইন্টু a ইন্টু n তার স্কোয়ার, এটা হবে। তাহলে এখান থেকে দেখো s সমান কী আসছে 1/2 ইন্টু a ইন্টু n স্কোয়ার, ঠিক আছে। আর আমাদের যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে এই দূরত্বের অনুপাত n-তম সেকেন্ডে আর n সেকেন্ডে, তার মানে দেখো Sn বাই কত s, ভ্যালুটা আমরা বসিয়ে দিই, ওটার ভ্যালু যেটা পেয়েছি a/2 ইন্টু 2n - 1, আর নিচে যেটা আছে দেখো 1/2 ইন্টু an স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু an স্কোয়ার, এটা আছে n-তম সেকেন্ডে ও n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখানে a/2 এখানে a/2 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে 2n - 1 আর নিচে দেখো n স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে ওদের অনুপাত। দেখো 2n - 1 বাই কত n স্কোয়ার, তার মানে দেখো এই যে অপশান সি যেটা সেটা হবে তোমার সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা দেখো, আচ্ছা কি বলেছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে প্রথম 10 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে, x ও y এর মধ্যে সম্পর্ক হলো। তাহলে দেখো প্রথমে 10 সেকেন্ডে কতটা দূরত্ব গিয়েছে x, এবং কণাটা কিভাবে ছিল, প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে যেহেতু স্থির অবস্থায় আছে তাহলে তার যে প্রাথমিক বেগ সেটা কত হবে 0 হবে। তাহলে দেখো প্রথম কেসটার ক্ষেত্রে যদি আমরা সমীকরণ দেখি তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, এটার সমান দেখো 0 প্লাস, আচ্ছা এখানে 10 সেকেন্ড
একেবারে লিখে দিই, দেখো প্রাথমিক বেগ যেহেতু 0, তাহলে ইউ ইন্টু টি যেটা আছে ওই পার্টটা 0 হয়ে গেল। তাহলে একেবারে এখানে লিখে দিচ্ছে হাফ ইন্টু সময়টা, ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি এ, আর সময়টা যেহেতু 10 বলেছে 10 স্কোয়ার মানে 100 হয়ে গেল। এটা হলো কি প্রথম কেসটার ক্ষেত্রে। এবার সেকেন্ড যে কেসটাতে বলেছে দেখো পরবর্তী 20 সেকেন্ডে, দেখো প্রথমে সময়টা কত ছিল 10 আর পরে কত 20, তাহলে এখানে মোট সময় কত হবে? মোট সময় যেটা হবে সেটা দেখো 30। তাহলে আমরা ধরে নিচ্ছি ওই 30 সেকেন্ডে যে দূরত্বটা গিয়েছে সেটা কত এস। তাহলে দেখো সেই দূরত্বটা যদি এস হয় তাহলে প্রাথমিক বেগ কত 0 প্লাস 1/2 ইন্টু এ ইন্টু 30 স্কোয়ার মানে দেখো এটা কত হয়ে গেল 900। তাহলে এসটা হচ্ছে তোমার যেটা যে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর আমাদের কোশ্চেনে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা লিখি তাহলে আরেকটু লিখে নিই, এস সমান 1/2 ইন্টু এ ইন্টু এখানে কত 900। এটা হলো মোট 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে পরের 20 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি ওয়াই বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে ওয়াই সমান দেখো কী লেখা যাবে এস মাইনাস এক্স, তাই না? তাহলে দেখো এটা কি আসছে, তাহলে ওয়াই সমান এস মাইনাস এক্স মানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ। তাহলে এসের ভ্যালু কত আছে 1/2 ইন্টু এ ইন্টু এখানে কত 900 মাইনাস এক্স, এক্সের ভ্যালু আছে 1/2 ইন্টু এ ইন্টু এখানে কত 100, এটা আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে a/2 ইন্টু 100 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে 9, তাই তো, মাইনাস এখান থেকে পড়ে থাকবে কত 1, এটা হবে। ঠিক আছে, এইবার এখানে দেখো a/2টা থাকলো ইন্টু এখানে 100 থাকলো, 9 মাইনাস 1 মানে কত 8, আর a/2 ইন্টু 100 যেটা পড়ে আছে তার ভ্যালু দেখো কত এক্স। তাহলে এখান থেকে ওয়াই যেটা সেই ওয়াই সমান অ্যাকচুয়ালি দেখো আসবে যেটা 8x। তাহলে ওয়াই সমান এটা কত আসছে 8x, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়াই সমান 8x। তার মানে দেখো অপশান সি যেটা সেটা হবে সঠিক উত্তর। কিন্তু তোমরা যদি তোমাদের রায়ান মার্টিনের বইটা দেখো তাহলে সেখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে ওয়াই সমান 4x, এটা কিন্তু ভুল উত্তর। এটা হতে পারে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা এক্স, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা হচ্ছে ওয়াই, তখন আলাদা হতে পারে। কিন্তু এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেন অনুসারে এটার উত্তর হবে ওয়াই সমান কত 8x, বোঝা গেল? আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই, দেখো এইরকম টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে, ভ্যালুগুলো আলাদা দেওয়া থাকতে পারে। তোমাকে হয়তো বললো প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এক্স আর পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ওয়াই, তাহলে তখন এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দিতে পারে। এরকম টাইপের কোশ্চেন আমরা যখন রায়ান মার্টিনের মডেল কোশ্চেন সেট করেছিলাম সেখানে অনেক দেখেছিলাম। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, সরণ ও সময়ের মধ্যে সম্পর্কটি হলো এস সমান 1 + 2t + 3t² - tq। তাহলে প্রদত্ত কোন সম্পর্কটি ঠিক? দেখো এখানে কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, আর অপশানগুলো দেখো বলেছে প্রাথমিক সরণ 0, প্রাথমিক বেগ এত, প্রাথমিক ত্বরণ এইটা, তারপরে বলেছে টি সমান 1 সেকেন্ড সময়ে তোমার কি বলে দিয়েছে 1 সেকেন্ডে ত্বরণ 0, এগুলা বিভিন্ন রকমের অপশান দেওয়া আছে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে যদি আমরা দেখি, এস এটা সমান কত 1 + 2t +
3t² মাইনাস টি কিউ। আচ্ছা, এটা কার সমীকরণ? সরণের সমীকরণ। কোশ্চেনে দেখো বলে দিয়েছে প্রাথমিক সরণ শূন্য। প্রাথমিক সরণ মানে যদি আমরা টি এর জায়গায় শূন্য বসাই, দেখো এই সমীকরণে যদি আমরা টি এর জায়গায় শূন্য বসাই, সরণের মান কিন্তু 0 আসবে না। টি এর জায়গায় শূন্য বসাও, এই 3টে পার্ট 0 হয়ে যাবে, কিন্তু 1টা থাকবে। তার মানে প্রাথমিক সরণ শূন্য না। এখানে তারপরে কি বলেছে? প্রাথমিক বেগ 1 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বেগটা ক্যালকুলেশন করি। তাহলে বেগ ভি সমান ds/, কত? ডিটি। তাহলে যদি ওই সরণটাকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা 0 হয়ে গেল। পরেরটা দেখো 2 প্লাস তারপরেরটা কী হবে? 6t মাইনাস 3t²। এটা কি পেলাম আমরা? বেগ পেলাম। বলেছে প্রাথমিক বেগ 1 মিটার/সেকেন্ড। দেখো তাহলে প্রাথমিক বেগ কিন্তু 1 মিটার/সেকেন্ড না, কারণ টি এর জায়গায় তুমি 0 বসাও, তার মানে প্রাথমিক বেগের ভ্যালু কত হবে? 2 হবে। আচ্ছা, তার মানে ওটাও ঠিক নেই। এবার ত্বরণ আমরা ক্যালকুলেশন করব। ত্বরণ এ, এটার সমান আমরা জানি dv/, কত? ডিটি। ঠিক আছে, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটা 0 হয়ে গেল। এটা কত আসবে? 6 মাইনাস, আচ্ছা ওটা কি আসবে? এটা দেখো 3 দুগুণে 6 ইন্টু টি। এবার দেখো বলেছে প্রাথমিক ত্বরণ 16 মিটার/সেকেন্ড²। প্রাথমিক ত্বরণ মানে টি এর জায়গায় যদি তুমি 0 বসাও, তাহলে টি এর জায়গায় 0 বসালে দেখো এর ভ্যালু কত? 6। তার মানে প্রাথমিক ত্বরণ হবে কত? 6। তারপরে বলেছে টি সমান 1 সেকেন্ডে ত্বরণ 0। টি এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে ত্বরণ তখন কত আসছে? 6 মাইনাস 6 ইন্টু 1, এটা সমান দেখো 0। তার মানে টি সমান 1 সেকেন্ড সময়ে ত্বরণের ভ্যালু কি? 0। তাহলে দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এরকমও কোশ্চেন থাকতে পারে, সরণের সমীকরণ দেওয়া থাকলো, দিয়ে তোমাকে বললো কণাটার প্রাথমিক বেগ নির্ণয় করো। প্রাথমিক বেগ মানে টাইম টি এর জায়গায় যদি 0 বসানো হয়, যে বেগটা আসবে সেটাই হচ্ছে প্রাথমিক বেগ। যদি বলে প্রাথমিক ত্বরণ কত, তার মানে টি এর জায়গায় যদি আমরা 0 বসাই, যে ত্বরণ সেটা হবে প্রাথমিক ত্বরণ। এরকম দেখো এখানে আরও কয়েকটা অঙ্ক কিন্তু আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে কি বলেছে? একটি গতিশীল কণার দূরত্ব সময় সমীকরণ x সমান এইটা। বলেছে কণাটির বেগ যে সময়ে 0 হবে তা হলো। তাহলে জানতে চেয়েছে বেগটা কখন 0 হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে। সরণ x, এটা সমান কত? 4t মাইনাস 6t², এটা দেওয়া আছে। এবার যদি আমরা বেগটা ক্যালকুলেশন করি, বেগ ভি এটার সমান দেখো dx/, কত? ডিটি। তাহলে এটার সমান দেখো কত আসবে? 4 মাইনাস 6 দোকানে 12t। কোশ্চেনে জানতে কণাটির বেগ যে সময়ে 0 হবে, মানে বেগটাকে আমরা কি করে দেব? বেগটাকে 0 বসিয়ে দেব, দিয়ে সময়টা ক্যালকুলেশন করব। তাহলে দেখো বেগ যদি 0 হয়, তার মানে 4 মাইনাস 12t, এটার সমান কত? 0। তাহলে এখান থেকে দেখো 12 ইন্টু টি, এটা সমান 4, এটা আসবে। তাহলে টি সমান দেখো একেবারে করলে 1/3। তাহলে 1/3 সেকেন্ড সময়ে কি হবে? বেগের মানটা 0 হবে। বোঝা গেল? এটা একটা দেখো অন্যরকম টাইপের কোশ্চেন। তবে ধরে নাও এইরকম টাইপের, ওই মনে রাখবে আমরা জানি ভি সমান ds/dt, ত্বরণ এ সমান কি হয়? dv/dt। এগুলো কিন্তু কাজে লাগবে এবং এখান থেকে অঙ্ক কিন্তু বা এমসিকিউ একটা থাকবে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। তারপরে অনুরূপ কোশ্চেন দেখো বলেছে কণাটির বেগ কখন 0 হবে, জাস্ট এটা আলাদা বলে দিয়েছে। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, একটি কণার সরণ এস এর সঙ্গে সময় টি এর সম্পর্কটি হলো এস সমান এইটা, যে সময় এ দ্রুতির মান 0 হবে। একই, ঠিক আছে, একই রকম টাইপের কোশ্চেন। তারপরে একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, সরণের রাশিমালা হলো এটা। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, যত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার 0 হবে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একই রকম টাইপের কোশ্চেন। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ হলো x সমান 40 প্লাস 12t মাইনাস টি কিউ।
থামার আগে কণাটি যতটা দূর যাবে তা হলো থামার আগে যতটা দূরে যাবে। আচ্ছা দেখো, থামবে মানে সেখানে তার বেগটা কত হবে? 0 হবে। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি। কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে এক্স। তাহলে এক্স সমান কি আছে? 40 প্লাস 12t মাইনাস টিকিউ। এবার কণাটার আমরা যদি বেগ দেখি, বেগ ভি, এটার সমান কী হবে? dx/dt। তাহলে দেখো এটা 0 হয়ে গেল, পরেরটা হবে 12 মাইনাস 3t², তাই তো? এটা হয়ে যাচ্ছে। এইবার দেখো বলেছে থামার আগে কণাটি যতটা দূরে যাবে। দেখো থামবে মানে সেখানে তার বেগটা কী হবে? 0 হবে। তাহলে বেগটা পেলাম, সেই বেগের রাশিমালাটা যদি আমরা 0 করে দিই তাহলে কখন সে থামবে সেই সময়টা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো 12 মাইনাস 3t², এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো 3t² এটা সমান কত? 12। তাহলে এখান থেকে t² সমান হচ্ছে 12/3 মানে 4। তাহলে টি এর ভ্যালু কত? 2। তাহলে সে টি সমান 2 সেকেন্ড সময়ে কি থামবে, তার আগে কতটা দূরত্ব যাবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে টি সমান যদি 2 হয় তাহলে ওই সমীকরণে বসিয়ে দেবো সরণ কতটা হবে। এখানে দেখো দেওয়া আছে এক্স, এটা সমান 40 প্লাস 12 ইন্টু কত? টি এর ভ্যালু 2। তাহলে এখানে দেখো এটা 2 হয়ে গেল, মাইনাস 2 তার কিউব। তাহলে এক্স এটা সমান হচ্ছে 40 প্লাস 24 মাইনাস 8, তার মানে কত আসছে? 40 প্লাস 16, তার মানে 56। তাহলে থামার আগে সে কতটা দূর যাবে? 56 মিটার। অর্থাৎ অপশান সি যেটা, সেটা হবে সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে? একটি গতিশীল বস্তুকণা টি সময়ে সরণ এক্স হলে, দেখো এখানে বলেছে √x সমান কত? 2t + 1। এক্ষেত্রে কণাটির গতি কি বলেছে অপশানে? সুষম ত্বরণযুক্ত, সুষম বেগযুক্ত, অসম ত্বরণযুক্ত, সুষম মন্দনযুক্ত। দেখো সুষম ত্বরণ মানে প্রত্যেকটা জায়গায় ত্বরণের মানটা কী হবে? সমান হবে, অর্থাৎ ত্বরণ সময়ের উপর নির্ভরশীল না। সুষম বেগ মানে বেগটা সময়ের উপর নির্ভরশীল না। যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখি। √x এটার সমান কত? 2t + 1 হলো। এবার এই সমীকরণটাকে যদি আমরা দুই দিকে স্কোয়ার করে দিই তাহলে x এটা সমান আসবে 2t + 1 তার কি স্কোয়ার। এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসছে দেখো। তাহলে x সমান এটা একবারে যদি করে দেওয়া হয় তাহলে 4t² প্লাস কী হবে? 2ab। তাহলে 2 × a এটা, তার মানে 4t + b² মানে 1² মানে 1 হয়ে গেল। এবার আমরা যদি ভেলোসিটি ক্যালকুলেশন করি, ভেলোসিটি ভি এটা সমান কত? dx/dt। তাহলে দেখো কি আসছে? 4 দোকানে 8t প্লাস কত? 4। আচ্ছা এখানে দেখো বেগ যেটা, সে বেগটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল, তার মানে কণাটার বেগ সুষম বেগযুক্ত হবে না। এবার আমরা যদি ত্বরণ ক্যালকুলেশন করি, ত্বরণ এ সমান আমরা কি জানি? dv/কত? dt। ঠিক আছে। এইবার এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে 8 + 0, অর্থাৎ এ সমান কত আসছে? 8। এবং দেখো ত্বরণের যে মান, সে মানটা কিন্তু সময়ের উপরে নির্ভরশীল না। সময়ের ভ্যালু যাই হোক না কেন, ত্বরণের ভ্যালু এটাই থাকবে, কারণ ত্বরণের সমীকরণে কোনো সময় নেই। তার মানে অবশ্যই কণাটার গতি হবে কি? সুষম ত্বরণযুক্ত। তার মানে এটার উত্তর হবে এইটা, প্রথমটা, সুষম ত্বরণযুক্ত। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে। একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার/সেকেন্ড। বস্তুটির সর্বাধিক উচ্চতা কত? তার মানে কোশ্চেনটা বলে দিয়েছে যে
অর্ধেক উচ্চতায় উঠে তার বেগ কত হলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে সর্বাধিক উচ্চতাটা কি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা দেখো, আমরা ধরে নিচ্ছি কণাটার যে প্রাথমিক বেগ, সেই প্রাথমিক বেগটা কত ইউ। তাহলে ইউ সমান কি প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে। আর অর্ধেক উচ্চতায় বেগ যেটা, সেই বেগটা কত 10। তাহলে অর্ধেক উচ্চতায় বেগ যেটা সেটাকে ভি ধরে নিচ্ছি, ভি এর ভ্যালু কত 10। এবার তুমি ধরে নাও ও মোট যতটা উঠবে সেটা হচ্ছে কত এইচ। তাহলে অর্ধেক উচ্চতা মানে সেখানে কোনটা হবে, উচ্চতাটা h/2। এবার যদি আমরা এখানে সমীকরণটা এইটা বসাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এখানে h/2 হবে, যেহেতু অর্ধেক উচ্চতায় উঠেছে, মোট উচ্চতা কত h। আর এর অন্তিম বেগের মানটা কত বলে যে দিয়েছে 10, তাহলে 10 স্কোয়ার মানে 100, এটা সমান ইউ স্কোয়ার মাইনাস gh। এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে ইউ স্কোয়ার সমান দেখো আসবে 100 প্লাস gh। আমাদেরকে জানতে চেয়েছে সর্বাধিক কতটা উঠবে, আমরা ধরে নিয়েছি সর্বাধিক উচ্চতা উঠবে কত h। তাহলে h উচ্চতায় যদি কণাটা ওঠে তাহলে সেখানে তার বেগ কত হবে 0 হবে। এবার যদি আমরা এই সূত্রটায় বসাই অন্তিম বেগ 0, তাহলে 0 স্কোয়ার এটা সমান তার প্রাথমিক বেগ ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখান থেকে দেখো 2gh এটা সমান কত ইউ স্কোয়ার, এটা আসবে। এবার ইউ স্কোয়ারের ভ্যালুটা কী করব, বসাবো 2gh এটা সমান 100 প্লাস gh। এটাকে এইদিকে নিয়ে আসো, 2gh থেকে gh বাদ দিলে কত gh, তাহলে gh এটা সমান কত 100। তাহলে h সমান কত হবে 100/g, g এর ভ্যালু 10, তার মানে 10 মিটার। তাহলে কণাটার সর্বাধিক উচ্চতা যেটা হবে সেটা কত 10 মিটার, অর্থাৎ অপশান এ যেটা সেটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে সরল রেখা বরাবর গতিশীল একটি বস্তুর বেগ সময় লেখচিত্র প্রদর্শিত হলেও 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময়ের ব্যবধানে বস্তুটির সরণ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে অনুপাত কত হবে। আচ্ছা দেখো, এই যে লেখচিত্র, সেই লেখচিত্রটা কি লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। তাহলে এটা একটা জিনিস মনে রাখবে, বেগ সময় লেখচিত্র আর সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফল সেটা অতিক্রান্ত দূরত্ব বা সরণকে নির্দেশ করে, ঠিক আছে। এইবার দেখো 0 থেকে 10 সেকেন্ড মানে এখান থেকে এইটা, তাহলে এই লেখচিত্রগুলো দেখো এই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলগুলোকে কি করেছে এনক্লোজ করেছে। কোনগুলো দেখো, এখানে একটা ক্ষেত্রফল আছে, এখানে একটা ক্ষেত্রফল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার দেখো কিছু আছে উপরে কিছু নিচে। এবার যখন আমরা অতিক্রান্ত দূরত্ব ক্যালকুলেশন করব তখন সব ক্ষেত্রফলগুলাই কি মানে এই সবগুলাই যোগ করতে হবে। আর যখন আমরা সরণ ক্যালকুলেশন করব উপরেরগুলো যদি প্লাস হয় নিচেরগুলো কী হবে মাইনাস হবে, কারণ আমরা জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে প্রথমে যদি আমরা সরণটা ক্যালকুলেশন করি তাহলে দেখো সরণ যেটা আসবে, সরণ এটা আমরা ক্যালকুলেশন করব। তার মানে সরণ যেহেতু ভেক্টর রাশি তাহলে উপরের ক্ষেত্রফলগুলো যোগ আর তার সঙ্গে নিচেরগুলো কি করব মাইনাস করব। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে দেখো একটা আয়তক্ষেত্র আছে, তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটুকুকে তুমি ধরে নাও দৈর্ঘ্য 2 আর প্রস্থ যেটা উপরে দেখো কত আছে 6, বা 6টা দৈর্ঘ্য, প্রস্থটা হচ্ছে 2, তাহলে 6 ইন্টু 2। আচ্ছা তারপরে এই যে ক্ষেত্রফল এটা কি নিচে আছে, তাহলে ওটা কী হবে মাইনাস হবে। ওর এইখানে মাইনাস দিয়ে দিলাম, নিচের যে যতটুকু নেমেছে সেটা দেখো 4, তাহলে 4 হলো। আর এইটুকু দেখো দেওয়া হচ্ছে এটা 2 আর এটা 4, তাহলে ওইটুকু কত হবে 2 হবে, তাহলে 2 লিখে দিলাম। আর এইটুকু দেখো, এটা দেখো কত হচ্ছে, এটাও 2 হচ্ছে, কিন্তু লেখাটা একটু ছোট ছোট করে দিয়েছে, তাই না।
দেখো এটা হলো, আচ্ছা এটা 8, তাহলে এটা 4 হবে টোটালে। তাহলে এটা দেখো উপরের দিকে যেহেতু আছে প্লাস, তাহলে এইটুকু দেখো কত হচ্ছে 4, আর এইটুকু ডিস্টেন্স এটা এইটুকু হচ্ছে 6, আর এইটুকু আরও 6, তার মানে মোট 4, তার মানে এটা 4 হয়ে গেল। ঠিক আছে, আর পরে যেটা আছে সেটা দেখো নিচের দিকে আছে, তাহলে ওটা মাইনাস, তাহলে মাইনাস এর দৈর্ঘ্যটা হচ্ছে 4, আর প্রস্থটা দেখো কত 2, দেখো কত আসছে, তাহলে এটা আসছে 6 দোকানে 12, আর এখানে এইটাকে যদি প্লাসটা এইদিকে লিখি 16, এটা হচ্ছে 8 মাইনাস 8, তাহলে দেখো আলটিমেট এটা কত আসবে 12, তাই না? এটা 16 আর এটা বিয়োগ করলে 16 কেটে গেল, তাহলে 12 আসছে। এবার এটা হলো সরল, আর দূরত্ব যদি ক্যালকুলেশন করি, তাহলে দূরত্বতে এই যে প্লাসগুলো ছিল মাইনাসগুলো ছিল, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে এটা দেখো আসবে 12 প্লাস 8 প্লাস 16 প্লাস 8, তাহলে কত আসছে, এটা দেখো 16 আর এই দুটো যোগ করলে 16 32, আর এখানে তার মানে 44, তাই তো? আমাদেরকে কি সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে দেখো সরণ বাই দূরত্ব, সরণের ভ্যালু পেয়েছে কত 12, আর এটা কত এসছে 44। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3, আর এটা 4 দিয়ে কাটলে 11, তার মানে 3:11, 3:11, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে 1:3। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো এইটা টোটালটা দেওয়া আছে কত 8, এটা 6 না, এটা 8 দেওয়া আছে, তাহলে এইটাকে একটু ইয়ে করতে হবে, এটা হবে 16। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এটার অ্যান্সার আসবে 16, আর এটা যেটা আসবে দেখো সবগুলো যদি যোগ করে দেয় তাহলে 48 আসবে, তাহলে এইটা হবে কত 48। হ্যাঁ, তাহলে এইবার দেখো অ্যান্সারটা আসবে, উপরেরটা 16 আর নিচেরটা 48, তাহলে 3 16 48 মানে 1/3। এইটুকু দেখো এইটা দেওয়া আছে কত 8, তাহলে 8-এ গিয়ে মিট করছে, ওই জন্য ওইটা 8 হবে। এবার দেখো অ্যান্সার ঠিক আছে, কত 1:3। এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা দেখব। দেখো কি বলেছে, বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্রটি হবে। দেখো অবাধে পড়ছে কোনো একটা বস্তু, আমরা জানি কোনো একটা বস্তু যদি অবাধে পতনশীল হয় তাহলে সে যে ত্বরণ নিয়ে পড়ে সেই ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ জি। আচ্ছা, এখানে কোশ্চেনে কি বলেছে, ত্বরণ নিতে বলেছে, তাহলে কোনো একটা বস্তু কণা যদি অবাধে পতনশীল হয় তাহলে সে সবসময় জি ত্বরণ নিয়ে পড়ে, অর্থাৎ সে কিন্তু একটা ধ্রুবক ত্বরণ নিয়ে পড়ে। আর যদি ত্বরণের মান ধ্রুবক হয়, অর্থাৎ সময়ের সঙ্গে না পরিবর্তন হয়, তাহলে তার যে লেখচিত্র সেটা হবে সময় অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। কারণ দেখো সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু ত্বরণের ভ্যালুটা কি ফিক্সড, ত্বরণের কোনো রকমের পরিবর্তন নেই। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ই, এইটা। কিন্তু যদি ধরো এরকম কোশ্চেন থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ভালো করে শুনে নাও। তোমাকে বললো যে একটা বস্তুকণাকে বা একটা ঢিলকে মাটি থেকে উপরের দিকে কি ছুঁড়ে দেওয়া হলো, দিয়ে বলে দিল ছুঁড়ে দেওয়া থেকে মাটিতে পড়া পর্যন্ত তার বেগ সময় লেখচিত্র কীরকম হবে। দেখো কোনো একটা ঢিলকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে দিই, যত উপরের দিকে যায় তার বেগের মান আস্তে আস্তে কি কমে, অর্থাৎ একেবারে শুরুতে তার বেগটা কী ছিল, সব থেকে বেশি ছিল, তাহলে একেবারে শুরুতে তার বেগের ভ্যালুটা সব থেকে বেশি, দিয়ে বেগের ভ্যালুটা আস্তে আস্তে কমছে, দিয়ে একটা সময় যেখানে সে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছালো সেখানে তার ভেলোসিটি 0। এবার তারপরে উপর থেকে যখন নিচে পড়বে তার বেগের মানটা কী হবে, আবার বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে মানে অনেকে ভুল করে কিন্তু এইভাবে করে দেবে এটাকে লেখচিত্র, কিন্তু এইরকম হবে না। কেন? কারণ দেখো বেগ হচ্ছে ভেক্টর রাশি,
তাহলে নিচ থেকে উপরে ওঠার সময় যদি প্লাস হয় তাহলে উপর থেকে নিচে নামার সময় কী হবে, মাইনাস হবে। ওই জন্য এটা সঠিক লেখচিত্র হবে এই পরে যে বেগ, সেই বেগটা যেহেতু নেগেটিভ, তার মানে এটা নিচের দিকে কি নামবে। তাহলে এটা হচ্ছে কোনো একটা বস্তুকে মাটি থেকে ছুঁড়ে দেওয়া থেকে আবার মাটিতে পড়া পর্যন্ত তার বেগ সময় লেখচিত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা লেখচিত্র। নেক্সট যে কোশ্চেন দেখো, প্রদত্ত যেটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না সেটি হলো, দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, একই সময়ে কোনো একটা বস্তুকণার দুটো বেগ, দুটো ত্বরণ কখনোই কি হওয়া সম্ভব না। একটা পার্টিকুলার সময়ে তার বেগ কিন্তু সবসময় কী হবে, একটাই থাকবে। এবার তুমি লাস্টের যে এমসিকিউ সেটা যদি দেখো, তাহলে এই বরাবর যদি আমরা একটা রেখা টেনে দিই, তাহলে একই সময়ে দেখো এই জায়গাটায় একটা তার বেগ থাকবে, এখানে একটা বেগ থাকবে, বা একই সময়ে দুটি দ্রুতি থাকবে। সময়ের ভ্যালু একটাই, কিন্তু দ্রুতি কটা, দুটো। তাহলে এটা মনে রাখবে, একই সময়ে কোনো একটা বস্তুর দ্রুতি কখনো দুটো হতে পারে না, বা বেগ কখনো হতে পারে না। ওই জন্য এইরকম টাইপের লেখচিত্র কখনোই পসিবল না। যদি ধরো একটা লেখচিত্র এরকম থাকে, এই বরাবর টি, এই বরাবর ভি, এইরকম টাইপের হলো, এটা কখনোই সম্ভব না। কোনো একটা বস্তু কোনো লেখচিত্র ধরো থাকলো এইরকম টাইপের, এটাও কিন্তু কখনো হওয়া সম্ভব না, কারণ সেক্ষেত্রে একই সময়ে বেগের দুটো মান চলে আসবে, যেটা কখনো সম্ভব না। আবার দেখো এটাও এইরকম লেখচিত্রও কিন্তু সম্ভব না। কোনো একটা বস্তুকণার লেখচিত্র এরকম টাইপের ধরো, তিনটে পার্ট লেখচিত্রের, এটা 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট, এটা 3 নাম্বার পার্ট। দেখো 1 আর 2 নাম্বার পার্ট কি হওয়া সম্ভব, কিন্তু 3 নাম্বার পার্টটা কখনোই কি হবে না। কেন হবে না? কারণ দেখো এই 2 নাম্বার পার্ট যেটা, সেই 2 নাম্বার পার্টটা সময় অক্ষ যেটা, সেই সময় অক্ষের সঙ্গে কতটা কোণ করেছে, 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, আর এটা দেখো বেগ সময় লেখচিত্র, আর আমরা জানি বেগ সময় লেখচিত্রের নতি তোমার ত্বরণকে নির্দেশ করে। তাহলে নতি মানে tan থিটা, তার মানে tan 90, আর tan 90-র ভ্যালু আমরা জানি অসীম হয়, তার মানে tan 90-র ভ্যালু অসীম, মানে কোনোটা ত্বরণ কী হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে। এটা মনে রাখবে, কোনো একটা বস্তু কণার ত্বরণ কখনো অসীম হতে পারে না। ওই জন্য এইরকম টাইপের লেখচিত্রের এই পার্টটাও কিন্তু কখনোই সম্ভব না। ঠিক আছে, দেখো এই কটা থিওরি ভালো করে পড়তে হবে। আর যে কটা এমসিকিউ আমি তোমাদেরকে বলে দিলাম, এই রকম টাইপের এমসিকিউ তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ কোশ্চেনে দেখবে তোমরা এইরকম টাইপের কোশ্চেন তোমাদের এসেছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করবে, এবং কী রকম টাইপের তোমাদের ভিডিও দরকার সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে।